দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি ভয়ঙ্কর পথ খোলা থাকবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আবারও অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হঠাৎ ঢাকায় যে কারণে এলো বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আওয়ামী লীগে যারা নিরপরাধ তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, জানালেন প্রধান উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব অবশেষে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন, সিএসএ নাসির উদ্দিন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ পেয়েছে বাংলাদেশ, জানালেন তৌফিক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচন 2026 সালের মাঝামাঝিতে হতে পারে, জানালেন এম সাখাওয়াত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি ভয়ঙ্কর পথ খোলা থাকবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের 3 মাস পর অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডার পাশাপাশি স্পষ্ট হচ্ছে সুপ্ত বিপদগুলো। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব এই প্রশাসন আরও 1 বছর এবং সম্ভবত আরও বেশি সময় ক্ষমতা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনার শাসনের 15 বছর পর বাংলাদেশের শাসন ব্যবস্থার উন্নতির জন্য এবং আরেকটি স্বৈরাচারী শাসনের উত্থান ঠেকানোর এমন একটি সুযোগ এসেছে, যা একটি প্রজন্মে একবারই আসে। বেলজিয়ামের ব্রাসেল ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে। ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ উপলক্ষে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশের নতুন যুগ সংস্কারের প্রথম 100 দিন শীর্ষক প্রতিবেদনটিতে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা। এই সরকারের অনেক বেশি সময় ক্ষমতায় থাকাটা এড়ানো উচিত এবং নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানটি বলছে, দেশের বাইরের পক্ষগুলোর উচিত সহায়তার হাত বাড়ানো। ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে দেশটির ভাবমূর্তি মেরামতে কাজ করা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনার গণ অভ্যুত্থানের পতনের 3 দিন পর 8 আগস্ট দায়িত্ব নিয়ে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডার একটি চিত্র তুলে ধরেন। বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে অনেক বাংলাদেশি হাসিনার পতনকে দ্বিতীয় স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে হিসেবে অভিহিত করেছেন। এখন পর্যন্ত ইউনূস ও তার সহকর্মীদের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে, তবে জনপ্রত্যাশা ভালো খারাপ দুই ধরনের পরিণতি রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে, যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন। সবচেয়ে খারাপ দৃশ্যপটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতরকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত। এই সরকার মূল সংস্কারগুলো ঘিরে ঐক্যমত্য গড়ে তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে।
জাতীয় রাজনীতিতে একটি নতুন যুগের সূচনার সাহায্য করতে আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত ইউনূসের প্রশাসনকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করা। আবারও অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিল মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে আগের সরকারের সময় মানবাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান যা ছিল, বর্তমান সরকারের সময়ও সেটাই রয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ব্রিফিংয়ে মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা বাড়ছে। অতি সম্প্রতি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমর আইনজীবীর ওপর হামলা করা হয়েছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? বাংলাদেশে মানবাধিকার, আইনি সুরক্ষা ও আইনের শাসন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রশ্নে আগের সরকারে আমাদের অবস্থান যেমন ছিল এখনও সেটাই আছে। আমরা বাংলাদেশি জনগণের মানবাধিকার সমুন্নত দেখতে চাই। ব্রিফিংয়ে এক সাংবাদিক ম্যাথু মিলারকে প্রশ্ন করে বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি বিষয়ক দাবি সম্পর্কে আপনার কি কোনো তথ্য বা মূল্যায়ন আছে? এছাড়া অস্ত্রের সম্ভাব্য উৎস সম্পর্কে বা ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য এই ধরনের বক্তব্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ আছে। জবাবে ম্যাথু মিলার বলেন, আমি এ ধরনের কোনো বক্তব্য মোটেও দেখিনি। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা ভাবছে বলে প্রতিবেদনে এসেছে। এতে দেশটি গণতান্ত্রিক কাঠামো ও সংখ্যালঘুদের অধিকারের উপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ম্যাথু মিলার বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। শুক্রবার 22 নভেম্বর সকালে তারা এখানে পৌঁছান। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। ঢাকায় পৌঁছেই তারা শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সাথে বৈঠক করেছেন। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সাথে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতে, গার্মেন্টস উৎপাদন এবং শ্রমিক ইউনিয়ন স্টক হোল্ডারের সাথে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনৈতিক গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদেরকে জবাবদিহির আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের আওয়ামী লীগ বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতে লড়াই করব আমরা। আজ বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঢাকার রাস্তার প্রতিটি দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায়ী এই শাসকের কার্টুন। দেওয়াল চিত্রে স্লোগান নিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, শব্দগুলো খুবই বিস্ফোরক। এই তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা, উচ্চাকাঙ্ক্ষা ও আশা আকাঙ্ক্ষায় ভরপুর। তারা তাদের ভবিষ্যৎকে এই চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। ডক্টর ইউনূস জানায়, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছ, তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং অনেকে আহত হয়েছেন। নিহত আহতদের বিষয়ে তিনি বলেন, আগের সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি করেছিল। হত্যা, গুম ও
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংস সাধন, এটি একটি ফ্যাসিবাদী শাসন ছিল। ডক্টর ইউনূস দাবি করেন, শেখ হাসিনার 15 বছরের শাসনামলে ৩,৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে। মনে করা হচ্ছে, বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আওয়ামী লীগ এবং প্রভাবশালী ভারতীয় আমেরিকানদের দ্বারা ট্রাম্পকে লবিং করা হচ্ছে। তবে ডক্টর ইউনূস এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারবেন বলে আস্থাশীল। সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা নিয়েও ভাবছি। আমরা সংকট নিরসনে সাহায্য করার জন্য বিনামূল্যে অর্থ চাইছি না। আমরা একটি ব্যবসায়িক অংশীদার চাই। বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। নতুন নির্বাচন কমিশন গঠিত হলো। বৃহস্পতিবার 21 নভেম্বর এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন। এ পদে বিএনপির যে দুজনের নাম প্রস্তাব করেছিল, সেই তালিকার তার নামও ছিল। নির্বাচন কমিশন পদে যে 4 জন নিয়োগ পেয়েছেন তারা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 118(1) অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সদয় হয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার পদে নিয়োগ দিয়েছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান বলেছেন, পাকিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ অনুরোধ পেয়েছে। বৃহস্পতিবার 21 নভেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তৌফিক হাসান বলেন, ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি রিকোয়েস্ট পেয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। পরবর্তীতে এটার আপডেট জানা যাবে। তিনি বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে। বিষয়টি আমরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছি। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে দুদেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এটি মোটেই কাম্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। সেখানে প্রায় সব ক্ষেত্রেই রোহিঙ্গা সমস্যার পর্যালোচনা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, 2026 সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। গত মঙ্গলবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।